বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ফ্যাটাল এবং হাইলি কন্টাজিয়াস ডিজিজ হলো মিজেলস। 2024 সালে শুধু মিজেলসে বিশ্বে 95,000 মানুষ মারা গেছে। 1 থেকে 5 বছরের বাচ্চা কাচ্চাদের বাঁচিয়ে রাখতে হলে আপনার হাতে মাত্র একটা অপশন আছে। The virus has been detected in 56 of Bangladesh's 64 districts. হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছে রোগী। অলরেডি 64 জেলার মধ্যে 56 জেলায় মিজেলস ইনফেক্টেড কেস রেকর্ড করা হয়েছে। মিজেলসের ভাইরাস এতটাই কন্টাজিয়াস, 15 মার্চ থেকে 7 এপ্রিল এর মাঝে মাত্র 22 দিনে মিজেলসের কনফার্মড এবং সন্দেহজনক কেস রেকর্ড করা হয়েছে 9,838 জন এবং টোটাল সাসপেক্টেড ডেথ 128 প্লাস। এই ভিডিও রেকর্ড করা হয়েছে 7 তারিখ রাতে। এই একদিনেই সন্দেহজনক মিজেলস নিয়ে হসপিটালাইজড হয়েছে 1236 জন শিশু এবং এই একদিনেই মারা গেছে আরও 11 জন শিশু। ভয়ঙ্কর বিষয় হলো মিজেলসের হটস্পটের তালিকায় প্রথমেই আছে ঢাকা, এরপর চট্টগ্রামে, স্পেশালি কক্সবাজার, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ। পিওর বনফায়ারের মতো মিজেলস বাংলাদেশে স্প্রেড করছে। আইরনি হলো ডিজিএইচএস মাঝে মাঝে এইসব তথ্য বুলেটিন আকারে প্রকাশ করছে, কিন্তু পাবলিকলি কোনো এগ্রিগেটেড কিংবা অ্যাক্সেসিবল ডেটা নেই যেখানে গিয়ে আপনি অ্যাট এ গ্লান্স সব দেখে নিতে পারেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারেন। আপনি যদি মেডিকেল পার্সোনাল না হয়ে থাকেন, আপনার আইডিয়াও নাই এই রোগের ভাইরাস কত দ্রুত ছড়ায় এবং আশেপাশের মানুষকে ইনফেক্ট করার রেট কত বেশি। আজকের ভিডিওতে আমি মিজেলস নিয়ে A to Z কভার করব। একই সাথে আপনাকে প্রমাণ করে দেখাবো চলমান আউটব্রেকে আপনার ফ্যামিলির 1 থেকে 5 বছরের বাচ্চা কাচ্চাদের বাঁচিয়ে রাখতে হলে আপনার হাতে মাত্র একটা অপশন আছে। সেই অপশন দিয়ে এই মারাত্মক ডিজিজকে গ্রেসফুলি প্রিভেন্ট করা যায়। হাম বা মিজেলস আসলে কি জিনিস? এই হাম বা মিজেলস শব্দের ভেতরেই লুকিয়ে আছে এই রোগের প্রধান লক্ষণ। মিজেলস শব্দের অর্থ হলো ব্লাড ব্লিস্টার। ইনফেক্টেড শিশুর শরীরে ব্লাডের মতো লাল র্যাশ বা ফোস্কা দেখা যাবে, এজন্য একে মিজেলস বা ব্লাড ব্লিস্টার বলা হয়। মিজেলসকে বাংলাদেশে বলা হয় হাম। এই হাম শব্দের জন্ম আরবি শব্দ হুমা থেকে। হুমা মানে জ্বর। তার মানে এই রোগে লাল র্যাশের সাথে উচ্চ জ্বর থাকবে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইটের মতো। তার মানে বোঝা গেল গায়ে লাল র্যাশ এবং উচ্চ জ্বর এই দুইটা হলো মিজেলসের প্রধান লক্ষণ। আমরা লক্ষণ নিয়ে একটু পরে ডিপ আলোচনা করবই। তার আগে একটু জানিয়ে রাখি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিজেলসকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন লুতি, লুতমি, মিলমিলে, মাসিপিসি। কি দেখে বুঝবেন আপনার সন্তানের হাম হয়েছে? মোটামুটি অন্যান্য ভাইরাল জ্বরের মতোই মিজেলসের ক্ষেত্রে সেম লক্ষণ থাকবে। উচ্চ জ্বর, হাঁচি, কাশি, চোখ লাল এবং চোখে পানি ঝরবে, নাকে পানি ঝরবে, নাক বন্ধ থাকতে পারে এবং সারা দেহে লাল র্যাশ দেখা দেয়। প্রথম 4টা লক্ষণ অন্যান্য ভাইরাল জ্বরের সাথে মিলে যায়, এজন্য শুরুতে রোগীর লোকজন বুঝে উঠতে পারে না এইটা মিজেলস নাকি অন্য কিছু। কিন্তু শরীরে যখন লাল র্যাশ পাওয়া যাবে, এইটাই কিন্তু ইউনিক ফিচার। এই লাল র্যাশ, যেটাকে আমরা মিজেলসের স্পেশাল ফিচার বলছি, শুরুতে এই র্যাশগুলো মুখ এবং গলায় হবে, এরপর হাতে এবং পায়ে র্যাশ ছড়িয়ে পড়বে। তবে ডাক্তাররা আর্লি স্টেজে মানে মিজেলস শুরুর সময় এই রোগকে কনফার্ম করেন খুবই ইউনিক একটা ফিচার দেখে। এর নাম হচ্ছে কপ্লিক স্পটস। এই কপ্লিক স্পটস আবার কি জিনিস? কপ্লিক স্পটস হলো প্রোড্রোমাল সাইন, মানে কোনো একটা রোগের মেইন লক্ষণ প্রকাশের আগে একটা নন স্পেসিফিক লক্ষণ দেখা দেয়, যেটা দেখে আপনি কি রোগ হচ্ছে সেটা আগেই প্রেডিকশন করতে পারবেন। মিজেলসের প্রোড্রোমাল সাইন হলো কপ্লিক স্পট। বিষয়টা খুবই সিম্পল। মিজেলসের শুরুতে বাচ্চার মুখের ভেতরে বাকাল মিউকোসা মানে মুখের ভেতরের যে আবরণ আছে সেখানে ঘা হবে। ঘা মানে তো লাল, সেই ঘায়ের উপরে লবণের মতো সাদা সাদা স্পট থাকবে। এই সাদা সাদা স্পট গুলোকেই বলা হয় কপ্লিক স্পটস। এই সাদা দানাগুলো বেসিক্যালি মুখের ভেতরের আবরণের ডেড সেল, সাথে কিছু মৃত শ্বেত কণিকা, যারা ভাইরাসের সাথে ফাইট করতে গিয়ে নিজেরা মারা গেছে। মুখের ভেতরে কিন্তু বেশ বড়সড় জায়গা থাকে। কপ্লিক স্পটকে পেতে হলে উপরের চোয়ালের ফার্স্ট এবং সেকেন্ড মোলার দাঁতের অপোজিটে খুঁজতে হবে। ছবিতে দেখুন, এইটা হলো একজন শিশুর উপরের চোয়াল। এই দাঁতগুলো হলো মোলার 1 এবং মোলার 2। এক্স্যাক্টলি এই লোকেশনে কপ্লিক স্পট বা লাল ব্যাকগ্রাউন্ডের উপরে লবণের দানার মতো দেখতে পাবেন। এই ছবিটাতে কপ্লিক স্পট সবচেয়ে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ছবিটা এই জন্যই দিলাম, এই ভয়ঙ্কর সময়ে বাচ্চার জ্বর হলে যেন মুখের ভেতরে একটু খেয়াল রাখতে পারেন। যদিও এইটা আপনি মিস করতে পারেন, কারণ ডক্টরদের চোখ ছাড়া এই সব বুঝে ওঠাটা খুবই মুশকিল। খেয়াল রাখবেন, কপ্লিক স্পট যেহেতু প্রোড্রোমাল সাইন মানে মেইন লক্ষণ প্রকাশের আগেই দেখা দেয়, তাই গায়ে র্যাশ হবার আগেই এইটাকে পাওয়া যাবে। কপ্লিক স্পট এক্সিস্ট করবে মাত্র 24 থেকে 48 ঘন্টা, মানে 1 থেকে 2 দিন। শরীরে যখন মেইন ফিচার মানে লাল র্যাশ ডেভেলপ করবে, তখন মুখের ভেতরের কপ্লিক স্পটগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে।
এই হাইলি কন্টাজিয়াস ডিজিজ মিজেলস কি দিয়ে হয় এবং কিভাবে ছড়ায়? মিজেলস ছড়ায় ভাইরাস দ্বারা। এই ভাইরাসের নাম মরবিলি ভাইরাস হোমিনিস। এই হোমিনিস অর্থ হিউম্যান। মিজেলসের ভাইরাসের একমাত্র রিজার্ভার হলো মানুষ, যে কারণে এই ভাইরাসকে হিউম্যান বা হোমিনিস বলা হয়েছে। এই ভাইরাস খুবই স্পেশাল কারণ এটা প্যারামিক্সো ভাইরাস। এই মিক্সো শব্দের অর্থ হলো মিউকাস। তার মানে এই ভাইরাসগুলো মানুষের দেহের এমন জায়গায় যুক্ত হবে যেখানে মিউকাস আছে, সেই জায়গায় ভাইরাসটি নিজের সংখ্যা বাড়াবে, রোগ সৃষ্টি করবে এবং সেখান থেকে স্প্রেড করবে। আমাদের শ্বাসনালীতে মিউকাস থাকে। শ্বাসনালীর ভেতরে যে আবরণী কোষ আছে, ভাইরাসগুলো সেখানে গিয়ে যুক্ত হয়, নিজেদের রেপ্লিকেট করে, সংখ্যা বাড়ায় এবং রোগ সৃষ্টি করে। যেহেতু শ্বাসনালীর ভেতরে এরা নিজেদের সংখ্যা বাড়াচ্ছে, সেজন্য কাশি এবং হাঁচির মাধ্যমে এরা ছড়াতে থাকে। হাঁচি এবং কাশির মাধ্যমে যে রেসপিরেটরি ড্রপলেট গুলো বের হয়, মানে ছোট্ট ছোট্ট যে পানির দানা বের হয়, এদের মাধ্যমে ছড়াবে। এভাবে একজন ইনফেক্টেড থেকে অন্য নন ইনফেক্টেড মানুষ বা শিশুতে ছড়াবে। এই ভাইরাস যেহেতু হাঁচি এবং কাশির মাধ্যমে ছড়াচ্ছে, এজন্য একে আমরা এয়ারবর্ন ভাইরাস বলবো। এয়ারবর্ন শব্দের অর্থ হলো যারা বাতাসের মাধ্যমে ছড়ায়। ভয়ঙ্কর তথ্য হলো মিজেলস ভাইরাস বাতাসে 2 ঘন্টার মতো ভেসে অ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে। তার মানে কোনো বদ্ধ ঘরে ইনফেক্টেড কেউ যদি 2 ঘন্টার মধ্যে থেকে থাকে এবং চলে যায়, ওই ঘরে সুস্থ মানুষ গেলে ইনফেক্টেড হবে। পৃথিবীতে যত কন্টাজিয়াস বা ছোঁয়াচে রোগ আছে, র্যাঙ্কিং 1 নম্বরে হলো মিজেলস। এর চেয়ে বেশি স্প্রেড করতে পারে এমন ভাইরাস আর নাই। 2019-এর কোভিড-19 ভাইরাস এই তালিকায় 4 নম্বরে। মিজেলসের ভাইরাস এতটাই কন্টাজিয়াস, একজন মিজেলস ইনফেক্টেড পারসন 12 থেকে 18 জনের মধ্যে স্প্রেড করে। এজন্য এটি পৃথিবীর সবচেয়ে কন্টাজিয়াস বা ছোঁয়াচে রোগগুলোর একটা হিসাবে ধরা হয়। এই জায়গায় একটু মনে রাখবেন, নতুন করে ছড়ানো 12 থেকে 18 জনের কেউ কিন্তু ভ্যাকসিনেটেড না, কিংবা ভ্যাকসিন নিলেও তার শরীরের মধ্যে কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি। এই ভ্যাকসিনের বিষয়টা মাথায় রাখেন। কিছুক্ষণ পরে আমরা ভ্যাকসিন নিয়ে ইনডেপথ আলোচনা করব। যেহেতু মিজেলসের ভাইরাস এয়ারবর্ন বা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে, তাহলে মাস্ক পরে তো আমরা এটাকে ঠেকাতে পারি, তাই না? নো, এ বিগ নো। মিজেলসের ভাইরাস এতটাই ছোট, সার্জিক্যাল মাস্ক দিয়ে এই ভাইরাসকে প্রিভেন্ট করা ইম্পসিবল। তাহলে মাস্ক দিয়ে কি আসলে প্রিভেন্ট করা যায় না? টু সাম এক্সটেন্ট সম্ভব, মানে 70% এর মতো প্রিভেনশন সম্ভব মাস্ক দিয়ে। তবে N95 কিংবা KN95 মাস্ক হতে হবে। শুধু মাস্ক পরলেই হবে না, মাস্ক নাকে এবং মুখে সঠিকভাবে ফিট হতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। সমস্যা হলো, যেসব শিশু মিজেলসে আক্রান্ত হয় তাদের পক্ষে এই মাস্ক পরে থাকা কিংবা অভ্যাস তৈরি করা ইম্পসিবল। একটা স্পেশাল নোট এখানে দিয়ে রাখি, এই N95 মাস্ক হলো গোল্ড স্ট্যান্ডার্ড মাস্ক। এর দাম বেশি, কিন্তু শিশুদের জন্য ইমপ্র্যাকটিক্যাল, মানে শিশুরা তো ঠিকঠাক মতো পড়তে পারছে না। তাই বলে কি আমরা মিজেলসকে প্রিভেন্ট করতে কোনো মাস্ক পরবো না? সার্জিক্যাল মাস্ক পুরোপুরি মিজেলসের ভাইরাসকে ঠেকাতে না পারলেও অবশ্যই অভ্যাস করবেন, অন্তত বেটার দেন নাথিং। সার্জিক্যাল মাস্ক 45% পর্যন্ত মিজেলসের ভাইরাসকে ঠেকাতে পারে। খেয়াল করেন, সার্জিক্যাল মাস্কের ফেইলিউর রেট তাহলে 65%। অন্যদিকে N95 বা KN95 এর ফেইলিউর রেট 30%। তাহলে উপায় কি? হাতে কি কিছুই নেই যেটা দিয়ে ম্যাক্সিমাম প্রোটেকশন পাওয়া সম্ভব? আছে, সেটা হলো ভ্যাকসিন। এমআর ভ্যাকসিনের 2টা ডোজ নিলে 97% পর্যন্ত প্রোটেকশন পাওয়া যায়। এই লেভেল পর্যন্ত প্রোটেকশন পাওয়ার আর কোনো সাপ্লিমেন্টারি মেথড নাই, হাতে শুধু আছে ভ্যাকসিন। স্টিল যে 3% শিশু প্রোটেকশন পাচ্ছে না ভ্যাকসিন নিয়েও, তারা কিভাবে অটো প্রোটেকশন পাবে? এইটা নিয়ে আমরা ভ্যাকসিনে ইনডেপথ আলোচনা করব। যে ভাইরাস মাস্ক দিয়ে ঠেকানো যাচ্ছে না, সেই হাইলি কন্টাজিয়াস এবং ডেডলি ভাইরাসকে ঠেকানোর একমাত্র উপায় হলো ভ্যাকসিন। মিজেলসের ভ্যাকসিনকে এমআর বলা হয়। এম ফর মিজেলস মানে হাম, আর ফর রুবেলা। রুবেলা মানে হলো জার্মান হাম। এই হাম এবং জার্মান হাম দুটো রোগে হাইলি কন্টাজিয়াস, এজন্য দুটোকে প্রিভেন্ট করতে ভ্যাকসিন দুটোকে একসাথে দেওয়া হয়। এই ভ্যাকসিন আমরা কোথায় পাবো? কিনতে হবে না, এটা একটা ইপিআই ভ্যাকসিন। তার মানে সরকার প্রতি বছর এই ভ্যাকসিন বিনামূল্যে বাংলাদেশে বিতরণ করে। বিভিন্ন কারণে কেউ কেউ ভ্যাকসিন থেকে মিসিং আউট হওয়ার চান্স থাকায় প্রতি 3 থেকে 4 বছর পর পর একবার করে স্পেশাল ক্যাম্পেইন রান করে। এই স্পেশাল ক্যাম্পেইনকে বলা হয় SIA, অর্থাৎ সাপ্লিমেন্টারি ইমিউনাইজেশন অ্যাক্টিভিটিস। তার মানে একটু চোখ কান খোলা রাখলে আপনার বাড়ির নিকটস্থ টিকা কেন্দ্র এবং ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে আপনি ভ্যাকসিন দিতে পারবেন। ইপিআই ভ্যাকসিনেশন প্রোগ্রামের বাইরেও আপনি চাইলে ভ্যাকসিন কিনে আপনার শিশুকে দিতে পারবেন। বাংলাদেশের মার্কেটে অ্যাভাইলেবল ভ্যাকসিনগুলো হলো রুবাভ্যাক্স এম, ট্রেসিভ্যাক্স, প্রায়োরিক্স, এমআরভ্যাক, MMR2। এদের মধ্যে ইনসেপ্টা রুবাভ্যাক্স এম বাংলাদেশে ইন হাউস ম্যানুফ্যাকচার করে, তাই এর দামও কম, মাত্র 400 টাকা। বাকি ভ্যাকসিনগুলো বিদেশ থেকে আমদানি করা হয়,
তাই প্রাইস 800 থেকে 2000 প্লাস পর্যন্ত হয়। আফসোসের বিষয় হলো ইনসেপ্টার রুভাভ্যাক্সেম অলরেডি মার্কেট আউট, কারণ চলমান আউটব্রেক। খেয়াল রাখবেন, প্রাইভেট ভ্যাকসিনেশনের আগে অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্টের কনসালটেশন নিতে হবে। কনসালটেশন ছাড়া কোনোভাবেই প্রাইভেট ভ্যাকসিন দেওয়া যাবে না। আপনার শিশুকে ইপিআই ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন প্রোভাইডাররা আপনাকে একটা হলুদ রঙের কার্ড দিবে। এই কার্ড থাকলে আপনাকে আর চিন্তা করতে হবে না, কখন কোন ভ্যাকসিন দিচ্ছে সবকিছু লেখা থাকে, রেকর্ড থাকে। আপনার বাড়তি কোনো চিন্তা নাই, শুধু ভ্যাকসিনগুলো দেবার টাইম লাইনগুলো খেয়াল রাখবেন, সেই অনুযায়ী ভ্যাকসিন এনশিওর করবেন। এখন আমরা মিজেলস বা হামের ভ্যাকসিনের ডোজ, ইফেক্টিভিটি এবং অন্যান্য বিষয় নিয়ে ডিপ ডাইভ করব। এই অংশটা পার্সোনালি আমার কাছে ফ্যাসিনেটিং লাগে। আমি চেষ্টা করব খুব সহজভাবে বোঝাতে। বুঝতেই হবে এমন ভেবে ব্রেনে চাপ দিবেন না, শুনবেন, সহজভাবে চিন্তা করবেন, তাহলেই বুঝে ফেলবেন ভ্যাকসিন আসলে কিভাবে মিজেলস প্রিভেন্ট করছে। মিজেলস বা হামের ভ্যাকসিনের ডোজ দুইটি, MR1 MR2। MR1 দেওয়া হয় 9 মাস বয়সে এবং MR2 ডোজ দেওয়া হয় 15 মাস বয়সে। তবে মনে রাখবেন, MR1 যেটা 9 মাস বয়সে দেবার কথা, আউটব্রেক বা মহামারী দেখা দিলে এটা 6 মাসে গিয়ে দিতে হবে। দুইবার কেন ভ্যাকসিন দেওয়া হলো, এখানেই লুকিয়ে আছে ইমিউনোলজির সবচেয়ে ফ্যাসিনেটিং ঘটনা। মিজেলস ভ্যাকসিন মানে আসলে কি? এটা কি ওষুধ? না, ভ্যাকসিনটা হলো আসলে মিজেলসের ভাইরাস। মিজেলস ভাইরাসকে প্রথমে বিভিন্ন উপায়ে দুর্বল করা হয়। এই দুর্বল ভাইরাসকে ইনজেকশনের মাধ্যমে শিশুর দেহে পুশ করা হয়। দুর্বল ভাইরাসকে ভ্যাকসিন হিসাবে ব্যবহার করলে এই ধরনের ভ্যাকসিনকে বলা হয় লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ মানে ভাইরাসটা জীবন্ত, কিন্তু অ্যাটেনুয়েটেড মানে হলো এই ভাইরাসের শক্তি কম বা দুর্বল। যেহেতু ভাইরাসের শক্তি কম মানে দুর্বল, সেটা শিশুর দেহে ঢুকে কোনো ক্ষতি করতে পারবে না, রোগ সৃষ্টি করতে পারবে না। মানে এই ভাইরাসের রোগ সৃষ্টি করার কোনো ক্ষমতা নাই। কিন্তু ভাইরাস তো ভাইরাসই। শিশুর দেহের ডিফেন্স সিস্টেম ভ্যাকসিনের এই দুর্বল ভাইরাসগুলোকে দেখার পর ভেবে নেয় এগুলো আসলে ভাইরাস, এগুলো সবল ভাইরাস, এজন্য এই ভাইরাসগুলোকে মারতে হবে প্লাস নিষ্ক্রিয় করতে হবে। সাথে সাথে পুরো ডিফেন্স সিস্টেম ভ্যাকসিনের এই দুর্বল ভাইরাসগুলোকে প্রসেস বাই প্রসেস অ্যাটাক করে। এই অ্যাটাকে বিভিন্ন ধরনের রক্তকণিকা অংশ নেয়, তবে স্পেশাল রক্তকণিকা হলো লিম্ফোসাইট। আমাদের দেহে দুই ধরনের লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট দুই ধরনের বাচ্চা দেয়, বি লিম্ফোসাইটও দুই ধরনের বাচ্চা দেয়। টি লিম্ফোসাইটের একটা বাচ্চা হচ্ছে টক্সিক বাচ্চা, মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। এই বাচ্চা টক্সিন বা বিষ ক্ষরণ করে ভ্যাকসিনের যে ভাইরাসটা ছিল সেটাকে মেরে ফেলে। আরেকটা বাচ্চার নাম হচ্ছে মেমোরি টি লিম্ফোসাইট। এই বাচ্চাগুলো আপাতত কিছু করবে না, ফিউচার অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য চুপচাপ অপেক্ষা করবে। অন্যদিকে বি লিম্ফোসাইট নিজেও দুই ধরনের বাচ্চা দেয়। একটা বাচ্চার নাম হলো প্লাজমা সেল। এই বাচ্চা অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি ভ্যাকসিনের দুর্বল ভাইরাসগুলোকে, যেগুলোর কথা আমরা বললাম, সেইগুলোকে ঘিরে ফেলে। ঘিরে ফেললেই ভাইরাসটা নিষ্ক্রিয় হবে। আর একটা বাচ্চার নাম মেমোরি বি লিম্ফোসাইট, মানে টি লিম্ফোসাইটেরও একটা বাচ্চার নাম মেমোরি সেল, বি লিম্ফোসাইটের একটা বাচ্চার নাম হচ্ছে মেমোরি সেল। এই বাচ্চা দুটো কিছুই করবে না, এরা চুপচাপ ফিউচারে যদি মিজেলসের ভাইরাস দ্বারা ওই শরীর আক্রান্ত হয় সেইটাকে প্রিভেন্ট করার জন্য অপেক্ষা করে। তার মানে বোঝা গেল, টি এর টক্সিক বাচ্চা টক্সিনের মাধ্যমে এবং বি এর প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে ভাইরাসটাকে মেরে ফেলছে। একই সাথে দুইজনের মেমোরি বাচ্চাগুলো ফিউচার অ্যাটাক প্রিভেন্ট করার জন্য আপাতত চুপচাপ অপেক্ষা করছে। এখানে দুইটা শব্দ মনে রাখবেন, এক অ্যান্টিবডি, দুই মেমোরি সেল। মিজেলস ভ্যাকসিনের প্রথম ডোজের পর 93 থেকে 95% শিশু মিজেলস ভাইরাসের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারে। তার মানে স্টিল 5 থেকে 7% শিশু আছে যারা অ্যান্টিবডি তৈরি করতে পারেনি। কারা পারেনি এইটা তো খুঁজে বের করা ইম্পসিবল। লাখ লাখ শিশু থেকে ল্যাব টেস্ট করে এই 5 থেকে 7% বাচ্চাকে খুঁজে বের করা পসিবল না, যাদের ভ্যাকসিন দিয়েও অ্যান্টিবডি তৈরি করা সম্ভব হয়নি। আর এজন্যই MR2 বা সেকেন্ড ডোজ দেওয়া হয়। সেকেন্ড ডোজের পর দেখা যায় 97% থেকে 99% পর্যন্ত শিশু মিজেলস ভাইরাসের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারে। খেয়াল করুন, প্রথম ডোজে যেটা 93% ছিল, সেকেন্ড ডোজে গিয়ে সেটা 97% পর্যন্ত চলে গেল। এই 4% অ্যান্টিবডি ইনক্রিজ কিন্তু পপুলেশন লেভেলে হিউজ ইম্প্যাক্ট তৈরি করে। স্টিল বাকি আছে 3%। এদের প্রোটেকশন কিভাবে হবে? আনসার খুবই সিম্পল, হার্ড ইমিউনিটি। মানে 97% তো প্রোটেক্টেড, তারা তো আক্রান্ত হচ্ছে না। এই 97% আক্রান্ত না হলে তারা তো বাকি যে 3% শিশু আছে তাদের শরীরে কোনো মিজেলস ছড়াবে না, তাহলে এই 3% আর আক্রান্ত হবে না। 97% ভ্যাকসিনেটেড শিশুর জন্য বাকি 3% কিন্তু বেঁচে গেল, যারা ভ্যাকসিন নিয়েও অ্যান্টিবডি তৈরি করতে পারেনি। এই ব্যাপারটাকে বলা হয় হার্ড ইমিউনিটি বা দলগত প্রতিরক্ষা। মিজেলসের ভ্যাকসিন ডোজ কিন্তু দুইটা, সেকেন্ড ডোজ অবশ্যই দিতে হবে। সেকেন্ড ডোজের কারণে কিভাবে আরো বেশি মানুষ প্রোটেক্টেড হয় এইটার একটা চমৎকার কেস সিনারিও আছে। 1998 সালে আলাস্কায় মিজেলস আউটব্রেক দেখা দেয়। তখন দেখা যায় স্কুলের যেসব বাচ্চা মিজেলসের জন্য একটা ডোজ নিয়েছিল তাদের তুলনায় যারা
ভ্যাকসিনের 2টা ডোজে নিয়েছিল তাদের ইনফেক্টেড হবার রিস্ক 94% লোয়ার। এটা ডিরেক্টলি প্রমাণ করে যে এই এডিশনাল মানে সেকেন্ড ডোজটাই আসলে মিজেলস আউটব্রেক কতটা কম ভয়ঙ্কর হবে সেটা ডিফাইন করে। এজন্য আপনার সন্তানের ক্ষেত্রে অবশ্যই এনশিওর করবেন যেন সেকেন্ড ডোজ মিস না হয়। এই যে প্রথম ডোজ মানে MR1 কেন 9 মাস বয়সে দেওয়া হয়? এর আগের 9 মাস কি শিশু আক্রান্ত হতে পারে না? অবশ্যই পারে। এখানেও আমরা একটা ছোট্ট ডিপ ডাইভ দিব। 9 মাস আগে বাচ্চার মিজেলস হবে না, এইটা পুরোটাই ডিপেন্ড করে বাচ্চার মা নিজে মিজেলসের ভ্যাকসিন নিছে কিনা। মানে সেই মা যখন নিজে বাচ্চা ছিল তখন যদি 2টা ডোজ দেওয়া থাকে, সেই মায়ের শরীরে মিজেলসের অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি থাকে মায়ের রক্তে। মায়ের রক্ত কিন্তু মায়ের পেটে থাকা সন্তানের ভেতরে যায় না, হোক না মায়ের পেটেই সন্তানটা বড় হচ্ছে। রক্ত যেতে না পারলেও মায়ের রক্তে যে অ্যান্টিবডিটা ছিল বহুদিন ধরে, সেই অ্যান্টিবডি প্লাসেন্টার থ্রুতে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে মায়ের গর্ভে থাকা সন্তানের মাঝে চলে যায়। এই অ্যান্টিবডি যেহেতু বাচ্চার রক্তে এখন পৌঁছে গেল, বাচ্চা জন্ম নেওয়ার পর 9 মাস পর্যন্ত অ্যান্টিবডি বাচ্চাটাকে সাপোর্ট দিবে, যে কারণে বাচ্চা প্রথম 9 মাস মিজেলসে আক্রান্ত হবে না। তার মানে ভ্যাকসিনেটেড মায়ের সন্তান 9 মাস পর্যন্ত মিজেলস ভ্যাকসিন না দিলেও চলবে। যদি 9 মাসের দিকে MR1 বা প্রথম মিজেলস ভ্যাকসিন ডোজ না দেন, বাচ্চা মিজেলসে আক্রান্ত হতে পারে, কারণ 9 মাসের দিকে এই অ্যান্টিবডি ধীরে ধীরে কমে যায়। সহজ ভাষায় মায়ের কাছ থেকে পাওয়া অ্যান্টিবডি গুলো বাচ্চার শরীরে ধীরে ধীরে কমতে থাকে বা ডিকে হইতে থাকে। যেহেতু অ্যান্টিবডি কমছে, তাই বাচ্চা ভালনারেবল, যে কোনো সময় মিজেলসের মতো ডেডলি রোগে আক্রান্ত হতে পারে। এজন্য 9 মাস বয়সেই বাচ্চাকে মিজেলসের প্রথম ডোজ দিতে হবে। তবে এখন যেহেতু বাংলাদেশে আউটব্রেক চলছে, এখন ভ্যাকসিন নিতে হবে 6 মাস বয়সে। 9 মাস অপেক্ষা করা যাবে না। কেন যাবে না? কারণ একটু আগেই বললাম, মায়ের পেটে থাকায় শিশু যে অ্যান্টিবডি পেয়েছে সেটা জন্মের পর বাচ্চার শরীরে আসে, কিন্তু ধীরে ধীরে এটা ডিক্লাইন করা শুরু করে। ব্যাপারটা এমন না 9 মাসের মাথায় হঠাৎ করে কমে যায়, এটা জন্মের পর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করে। আউটব্রেকে এত বেশি ভাইরাল লোড থাকে, এ সময় স্বাভাবিকের চেয়ে সামান্য কম থাকলেও আক্রান্ত হবার চান্স অনেক হাই। কিছুক্ষণ আগেই বলেছি, যেহেতু MR1 দেবার পর 93 থেকে 95% শিশুদের রক্তে অ্যান্টিবডি তৈরি হয়, স্টিল 5 থেকে 7% শিশুদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। এজন্য 15 মাস বয়সে দেওয়া হয় সেকেন্ড ডোজ বা MR2। এখন আসি অ্যান্টিবডি এবং মেমোরি লিম্ফোসাইটের খেলায়, যেটা আপনাকে কিছুক্ষণ আগে আমি মনে রাখতে বলছিলাম। রিসার্চ প্রুভেন বিষয় হলো, একটা ডোজ নিলে 13 বছর পর্যন্ত শিশুরা প্রোটেকশন পাবে, কারণ 13 বছর পর্যন্ত তাদের রক্তে প্রথম ডোজের অ্যান্টিবডি থাকবে। সেকেন্ড ডোজ নিলে 15 বছরের বেশি প্রোটেকশন পাবে। তার মানে সেকেন্ড ডোজের কারণে তৈরি হয় অ্যান্টিবডি 15 বছরের বেশি সময় পর্যন্ত বাচ্চার রক্তে থাকবে। এই 13 এবং 15 বছর পর শিশুদের রক্তে অ্যান্টিবডি আবার কমে যায়, তার মানে প্রোটেকশনও কমে যায়। তাহলে আমাদের বয়স তো 15+, আমরা কি রক্তে অ্যান্টিবডি নতুন করে বাড়াতে থার্ড ডোজ নিব? আমেরিকার CDC বা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল বলছে 2টা ডোজ নিলে লাইফ লং প্রোটেকশন পাওয়া যায়। কিন্তু একটু আগেই তো আমি বললাম 2টা ডোজ নিলে 15 বছর পর্যন্ত অ্যান্টিবডি থাকে, তাহলে তো লাইফ লং প্রোটেকশন হলো না। বিষয়টা প্যারাডক্সিক্যাল হয়ে গেল, তাই না? কিছুক্ষণ আগে কিন্তু অ্যান্টিবডি এবং মেমোরি সেলের কথা আপনাদের আমি মনে রাখতে বলছিলাম। তাহলে 15 বছর পরে আমাদের দেহে অ্যান্টিবডি কমলেও এই মেমোরি সেলগুলো আমাদের দেহের কোনায় কোনায় ঘুরে বেড়ায়। এ সময় আমাদের দেহে যদি মিজেলসের ভাইরাস নতুন করে ঢুকে পড়ে, এই মেমোরি সেলগুলো নিজেদের ভেতরে থাকা মেমোরি বা স্মৃতিকে কাজে লাগিয়ে জীবাণুকে অ্যাটাক করে। কারণ এই সব মেমোরি সেল জানে প্রথম ভ্যাকসিনের মাধ্যমে আসা সেই দুর্বল মিজেলসের ভাইরাসকে তারা কিভাবে হত্যা করেছিল। এজন্য সেকেন্ড ডোজে অ্যান্টিবডি 15 বছরের বেশি প্রোটেকশন দিলেও সেকেন্ড ডোজে তৈরি হওয়া মেমোরি সেল আমাদের লাইফ লং প্রোটেকশন দেয়। এজন্যই যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন, এখন আপনার বোঝার কথা ভ্যাকসিন আসলে কতটা ম্যাজেস্টিক প্রিভেনশন। এজন্যই ভ্যাকসিন নিন, ভ্যাকসিনকে উৎসাহিত করুন। মিজেলস আসলে কিভাবে ছড়াচ্ছে এবং কারা ইনফেক্টেড হচ্ছে, এই চার্টটা দেখুন 2001 থেকে 2016 সালের মিজেলস সার্ভিলেন্সের রিপোর্ট। এখানে স্পষ্ট ডেটা আছে সব বয়সের মানুষ আক্রান্ত হতে পারে। 9 মাস থেকে 4 বছর বয়সের ক্ষেত্রেই হাই ইনফেকশন রেট, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো 15 বা এর বেশি বয়সেও ইনফেকশন রেট একদম কম না। এদের বেশিরভাগই নন ভ্যাকসিনেটেড, কিছু সেকেন্ড ডোজ মিস করেছে এবং কিছু ভ্যাকসিন নেবার পরেও অ্যান্টিবডি তৈরি করতে পারেনি। তার মানে এই সার্ভিলেন্স রিপোর্ট ডিরেক্টলি প্রমাণ করে ভ্যাকসিন না নিলে কেউ সেফ না। একটু আগেই যে ডেটা দেখালাম, সেই ডেটা থেকে আমরা খুব সহজেই বুঝে ফেলবো ছড়াচ্ছে কিভাবে এবং সেটা কিভাবে আমরা স্লো করতে পারি। মিজেলস ছড়াচ্ছে এয়ারবর্ন হিসাবে, মানে বাতাসে। বাংলাদেশে মিজেলস স্প্রেড করার প্রসেস কিন্তু ক্লাসিক প্রসেস। 2টা ইস্যু এখানে প্রিডিসপোজিং ফ্যাক্টর: 1 ডেন্স পপুলেশন, 2 ভ্যাকসিনেশন গ্যাপ।
ডেন্স পপুলেশন মানে বাংলাদেশের মানুষের ঘনত্ব এত বেশি, কেউ ইনফেক্টেড হলে বহু মানুষের মাঝে ইজিলি ছড়াচ্ছে। ভ্যাকসিনেশন গ্যাপ মানে আইদার বহু সংখ্যক শিশু ভ্যাকসিন নেয়নি কিংবা গভর্নমেন্ট লেভেল থেকে ভ্যাকসিন ক্যাম্পেইন মিসিং হয়েছে। অলরেডি নিউজ পেপার বলছে ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতি বছর যে ইপিআই ভ্যাকসিনেশন প্রোগ্রাম হয় সেটা হয়নি। আরো খারাপ তথ্য হলো প্রতি 3-4 বছর পর যে স্পেশাল ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হয় সেইটাও মিসিং হয়েছে। মিজেলস প্রথমে একটা অঞ্চলে হয়, এরপরে স্প্রেড করতে থাকে নেশন ওয়াইড। আমাদের হাতে যেসব ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল বা MMCH হলো এবারের মিজেলসের এপিসেন্টার। এপিসেন্টার মানে হলো যেখানে প্রথম ঘটে এবং চারপাশে ছড়াতে থাকে। এখানেই 26 ফেব্রুয়ারি মাসে 1 থেকে 2 জন শিশু মিজেলস নিয়ে ভর্তি হয়। মার্চের মাঝামাঝি MMCH এ মিজেলসে ভর্তির রেট বাড়তে থাকে। 17 মার্চ MMCH এ মিজেলসের আইসোলেশন ওয়ার্ড চালু হয়। তখন ভর্তি ছিল 172 জন শিশু। 31 মার্চ 24 ঘন্টাতে 26 জন শিশু ভর্তি হয়। 4 এপ্রিলে ইত্তেফাকের নিউজে বলা হয় MMCH এ 205 জন শিশু ভর্তি হয়, যার মাঝে 9 জন মারা যায়। এরপর কি ঘটলো? নজোকোমিয়াল ট্রান্সমিশন। নজোকোমিয়াল ট্রান্সমিশন মানে হলো হসপিটালে আসা ইনফেক্টেড শিশুদের থেকে যারা সুস্থ তাদের মধ্যে ভাইরাস ছড়াতে থাকে। তারা যখন বাসায় ফেরে নিজেদের ফ্যামিলিতে ছড়ায়, এরপর আশেপাশের নেইবারিং ফ্যামিলিতে ছড়াতে শুরু করে। এভাবেই কমিউনিটি লেভেলে স্প্রেডিং শুরু হয়। এরপর ময়মনসিংহ থেকে যখন আক্রান্তরা ঢাকায় আসে, আজিমপুর মোহাম্মদপুরে ছড়াতে শুরু করে। এই এলাকাগুলোও কিন্তু হাইলি ডেন্স, প্রচুর মানুষ। ক্লাসিক ওয়েতে বাকিদের মাঝে ছড়াতে বেশি সময় লাগেনি। MMCH এখনো মিজেলসের একটা হটস্পট হিসেবে কাজ করছে। সেখানে 64 শয্যার আইসোলেশন ওয়ার্ড ওভারলোডেড। MMCH এর আক্রান্তদের স্যাম্পল পরীক্ষায় WHO রিপোর্টে 49% এর মতো মিজেলস পজিটিভ বলেছে প্রথম আলো। পরিস্থিতি কি এখানেই থেমে আছে? না, এখন সারা দেশে হাম ছড়াচ্ছে, অলরেডি 56টা জেলায়। সরকারি ঘোষণা অনুযায়ী এখন হামের হটস্পট 30টা। এই হটস্পট গুলো মোস্টলি MMCH, ঢাকার আজিমপুর, মোহাম্মদপুর, রাজশাহী, বরিশাল ইত্যাদি। নেশন ওয়াইড চিন্তা করলে সরকার অলরেডি যে 30টা হটস্পট আইডেন্টিফাই করেছে তাদের একটা লিস্ট দিচ্ছি, ভিডিও পজ করে দেখে নিতে পারে। অবস্থা আরো খারাপ হতে পারে। যত দ্রুত ছড়াচ্ছে আরো বেশি বেশি ছোট ছোট হটস্পট বা এপিসেন্টার ক্রিয়েট হবে। শুধু রাজশাহীর কথাও যদি ধরা হয়, এখানে 26টা আলাদা হটস্পট তৈরি হয়েছে। মিজেলস কিভাবে ছড়ায় এইটা তো বোঝা গেল, কিন্তু ফ্যামিলির বা আশেপাশের কেউ ইনফেক্টেড হলে সেই মিজেলস পেশেন্ট থেকে কিভাবে নিরাপদে থাকবেন এইটা জানা অত্যন্ত জরুরি। ইনফেক্টেড পেশেন্ট থেকে কিভাবে স্প্রেড করছে বুঝতে হলে আপনাকে 21 ডেজ উইন্ডো বুঝতে হবে। 21 ডেজ এর পুরো জার্নিতে মিজেলসের লক্ষণ এবং স্প্রেডিং চমৎকার ভাবে দেখানো আছে। ধরা যাক একজন মিজেলস আক্রান্ত হয়েছে, এই দিনকে আমরা বলবো ডে 0। ইনফেক্টেড হবার পর 10 থেকে 12 দিন পর লক্ষণ বোঝা যায়। তার মানে 10 তারিখে জ্বর এবং কাশি দেখা যাবে। এই সময়টা সবচেয়ে মারাত্মক, কারণ এই সময় শিশু স্কুলে যায়, আশেপাশে ঘুরতে যায়, খেলাধুলার চেষ্টা করে এবং সবাইকে ইনফেক্টেড করতে থাকে। শুরু হলো ইনফেক্টেড করার সাইকেল। 2, ময়মনসিংহ মেডিকেল কলেজ নিয়ে আমরা মিজেলস এপিসেন্টারের যে কথা বললাম, এইটা আসলে এই সময় স্প্রেড করা শুরু করেছে। জ্বর কাশি চলে 4 দিন, তার মানে ডে 14। এই সময় র্যাশ দেখা যায়। এই সময়টা হাইলি ইনফেকশাস। একজন ইনফেক্টেড প্রায় 12 থেকে 18 জন হেলদি শিশুতে বা সুস্থ শিশুতে মিজেলস ছড়িয়ে দিতে পারে। 18 তারিখে র্যাশ কমে যায়, তবে 18 থেকে 21 তারিখ আরো 4 দিন স্প্রেড করে। খেয়াল করুন, 21 ডেজের যে উইন্ডো ছিল সেইটা কিন্তু শেষ। তার মানে 22তম তারিখে পেশেন্ট আর ইনফেকশন স্প্রেড করে না। এই সময় পেশেন্ট সেফ। এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি? কারণ এতক্ষণ অনেক কিছু বলা হলো, কিন্তু মিজেলসের ভাইরাস অলরেডি তো এয়ারবর্ন। এইটাকে আমরা কিভাবে থামাবো? এইটাকে থামানো মুশকিল। যদি কিছু করতে চান তাহলে একটা লিস্ট দিই। কি করবেন? 1, MR ভ্যাকসিন নিতে হবে। 6 মাস থেকে MR ভ্যাকসিন নিতে হবে। আউটব্রেকের সময় 9 মাসের জায়গায় 6 মাস থেকেই শিশুকে ভ্যাকসিন দিতে হবে, কারণ এইটা এই মোমেন্টে সবচেয়ে বেশি ইফেক্টিভ। 2 নম্বর হচ্ছে মাস্ক পরতে হবে, N95 বা KN95, কারণ এই মাস্ক ঠিকঠাকভাবে পরা হলে এয়ারবর্ন ভাইরাসকে ব্লক করে। 3, হাত ধুয়ে ফেলতে হবে। যে কোনো জায়গায় গেলে কিংবা কোনো একটা জায়গায় কাউরের সাথে স্পর্শ হলে, কোনো রুমে গেলে, সেখান থেকে ফেরার পর হাত ধুতে হবে। 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। এর কারণ হলো এই ভাইরাস হচ্ছে এনভেলপড ভাইরাস, মানে এই ভাইরাসের বাইরে আরেকটা এক্সট্রা আবরণ থাকে। সেই আবরণ পানি এবং সাবানে গলে ভাইরাসটাকে নষ্ট করে দেয়।
যদিও শুধুমাত্র হাত ধুয়ে এই ভাইরাসকে ঠেকানো খুব মুশকিল। 4, জানালা খুলে রাখুন, কারণ এই ভাইরাস এয়ারবর্ন। জানালা খুলে রাখলে কন্টামিনেটেড যে এয়ার আছে রুমের মধ্যে সেগুলো ক্লিয়ার হয়ে ফ্রেশ এয়ার রুমের মধ্যে ঢুকবে। 5, সন্দেহজনক এমন মানুষকে 4 দিন আলাদা রাখুন। এর কারণ হলো র্যাশ দেখা দেবার পর 4 দিন পর্যন্ত মিজেলসের ভাইরাস ছড়ায়। কি কি করবেন না সেটাও বলি। 1, আগে মিজেলস হলে বা হাম হলে তো এমনিতেই সেরে গেছে, এই ধরনের কথায় কান দেবেন না, কারণ 2024 সালে শুধু মিজেলসে বিশ্বে 95,000 মানুষ মারা গেছে, বেশিরভাগই 5 বছরের নিচের শিশু। 2, আক্রান্ত বাচ্চাকে স্কুল মাদ্রাসা ভিড়ের জায়গায় নিয়ে যাবেন না, কারণ র্যাশ ওঠার 4 দিন পরেও ভাইরাস ছড়ায়। 3, দেশি চিকিৎসা বা গাছগাছড়ার উপর ভরসা করবেন না, মিজেলসের কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল নেই, ভ্যাকসিনই একমাত্র প্রমাণিত প্রিভেনশন। 4, সার্জিক্যাল মাস্ককে কমপ্লিট প্রোটেকশন মনে করবেন না, এটা একটা সাপ্লিমেন্টারি সুরক্ষা, ফুল প্রোটেকশন না। 5, হাসপাতালে গেলে অহেতুক দেরি করবেন না, স্পেশালি শিশুর শ্বাসকষ্ট, কানে ব্যথা, মাথা ব্যথা থাকলে। এগুলো মিজেলসের সিরিয়াস কমপ্লিকেশনসের লক্ষণ, কারণ এই ধরনের লক্ষণ দেখা দিলে শিশুকে বাঁচানো মুশকিল হয়ে যায়। এবার ভিডিও শেষ করা যাক। 2026 সালে বাংলাদেশে হাম বা মিজেলস আউটব্রেক দেখা দিয়েছে। এই আউটব্রেক কেন এতটা ভয়ঙ্কর? এর কারণ হলো ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশে একটা ইপিআই মিস হয়েছে, মানে আপনার বাসার আশেপাশে টিকাদান কেন্দ্রে যে বাৎসরিক ভ্যাকসিন দেওয়া হয় সেইটা দেওয়া হয়নি। প্রতি 4 বছর পর পর যে স্পেশাল ক্যাম্পেইন হয় সেটা শেষবার দেওয়া হয়েছিল 2020 সালে। 2024 সালে হবার কথা ছিল নতুন একটা স্পেশাল ক্যাম্পেইন, বাৎসরিক ভ্যাকসিনের মতো এটাও হয়নি, যে কারণে মিজেলসের প্রভাব কতটা ভয়ানক স্টেজে চলে গেছে আশা করছি বুঝতে পারছেন। শুধু মার্চ মাসেই 32 জন শিশু মারা গেছে মিজেলসে। অনেকে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ফলস নলেজেবল মানুষের কথা ইন্সপায়ার্ড হয়ে ধর্মীয় কিংবা অধর্মীয় যে কোনো আইডেন্টিটির দ্বারা প্রভাবিত হয়ে ভ্যাকসিন নিতে ভয় পান, সন্দেহ পোষণ করেন। আশা করি তারা এখন নির্দ্বিধায় নিজের সন্তানকে ভ্যাকসিন এনশিওর করবেন। একবার ভাবুন, এই যে 15 মার্চ থেকে এখন পর্যন্ত 118 জন মিজেলসের লক্ষণ নিয়ে মারা গেল, এই মৃত্যুগুলো প্রিভেন্ট করা যেত। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে পরের কথায় ম্যানিপুলেট হয়ে ঘরের মানুষকে বিপদে ফেলবেন কিনা। এই ভিডিও অনেক বড় হয়ে যাওয়ায় আমি 2টো গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারিনি, মিজেলসে মৃত্যু ঘটার মেকানিজম এবং গভর্নমেন্ট যে অলরেডি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছে সেইটা কারা নিবে, কখন নিবে, কোথায় নিতে হবে এবং কখন ভ্যাকসিনের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনাদের আগ্রহ থাকলে পরের ভিডিওতে এসব নিয়ে আলোচনা করা যাবে। ভিডিও কেমন ইনফরমেটিভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ইউটিউবে অলরেডি আইকিউ এর মতো জটিল এবং কনফিউজিং বিষয় নিয়ে ভিডিও পোস্ট করেছি, দেখে নিতে পারেন। আজকের ভিডিও শেয়ার করবেন, স্প্রেড করবেন, কারণ এই ভিডিও হয়তো হাজার হাজার শিশুর জীবন বাঁচানোর একটা মিডিয়াম হতে পারে।